সবাইকে স্বাগতম। আমরা আজকে এসেছি ব্যাক টু স্কুল উইথ আশো নিয়ে। এখন এই সময় ব্যাক টু স্কুল উইথ আশোটা কেন ইম্পর্টেন্ট এবং জরুরি, এটা নিয়ে রুবাইয়া ম্যাম এবং ফারহানা হোসেন দুজনেই কথা বলবেন। আজকে আমাদের ডিসকাশন হবেই স্পেসিফিকলি স্কুল শুরু হওয়া নিয়ে এবং বাচ্চাদের স্কুলে ফেরত যাওয়া নিয়ে। প্রথমে আমি বলতে চাবো যেটা যে আমাদের স্কুল সব জায়গায় শুরু হচ্ছে, আক্রান্ত এখন বাড়ছে আবার আনফরচুনেটলি। আর সবকিছু ডিসকাশনে আমরা যত টপিক তুলে ধরতে পারি তুলে ধরবো। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমরা ওটা পরে আমাদেরকে ইমেইলে জানালে আমরা ওটা রিপ্লাই দেবো। সো লেটস বিগিন। গাইস, গো হেড। থ্যাংক ইউ সুমাইয়া। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম আপু। Walaikum salam. Very good to see you. And Sumaya, thank you for arranging the whole very important webinar. কারণ স্কুল ব্যাক টু স্কুল অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বেশি সেন্সেশনাল আই শুড সে, কারণ ব্যাক টু স্কুল সবসময় একটা এক্সাইটিং প্রপোজিশন in respect of the parents and the students. স্টুডেন্টরা অনেকদিন সামার ভ্যাকেশনের পরে ইটস এ মিক্সড ফিলিং যে স্কুলে ফিরে যেতে হচ্ছে, সামার ভ্যাকেশন শেষ, সো তারা সবাই একটা মিক্সড ফিলিং এ থাকে, বাট অফকোর্স এক্সাইটমেন্ট। অ্যান্ড প্যারেন্টসরাও একটা ইয়ের ভিতরে থাকে যে সামার ভ্যাকেশনের পরে স্কুলে বাচ্চারা ফিরে যাচ্ছে। In a way it is a relief, and in a way it is like beginning of a new year, so very exciting. But অন্য বছরের তুলনায় এই বছরটা very different। তার কারণ হচ্ছে প্রায় 18 মাস পরে আবার বাচ্চারা স্কুলে ফিরে যাচ্ছে, এবং I should not say after the pandemic, I should say we are still in the pandemic. তো কোভিড আমাদের জীবনের এখন একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। তার কারণ কোভিড-19 এর প্রথম পর্যায়ে প্যান্ডেমিকটা চূড়ান্ত পর্যায়ে ছিল নিউ ইয়র্কে, তারপরে সেটার থেকে বের হওয়ার জন্য আমরা ইনজেকশনের ভিতর দিয়ে গেলাম, এবং ইনজেকশনের পরে বিভিন্ন এজ গ্রুপ ইনজেকশন পেলো, এবং ইনজেকশন পাওয়ার পরে বাচ্চারা অনেকে লেফট আউট আছে কারণ তাদের এজ গ্রুপ মিট করছে না। কিন্তু আনলিমিটেড টাইম বা আনসার্টেন টাইমের জন্য স্কুল বন্ধ রাখা তো সম্ভব নয়। সো আমার মনে হয় এখন ইট ইজ অ্যাবাউট টাইম যে বাচ্চারা স্কুলে ফিরে যাবে। সেই জন্যই আমরা ব্যাক টু স্কুল নিয়ে এবারে কথা বলাটা খুবই জরুরি। তার কারণ হচ্ছে যে কিছু সেফটি মেজার আমাদের ফলো করতে হবে অ্যাজ প্যারেন্টস, অ্যাজ স্টাফ, অ্যাজ স্কুল পার্সোনাল অ্যান্ড ওভারঅল দ্য চিলড্রেন। তো আজকে আমাদের সাথে ফারহানা আছেন, ফারহানা হোসেন। she is also in school system, সো তার কাছে আমরা জানতে চাইবো যে সাধারণত ব্যাক টু স্কুলে তার এক্সপেরিয়েন্স কি, মানে ইন দ্য নর্মাল টাইম। হ্যালো ফারহানা। থ্যাংক ইউ আপু আজকে আমাকে এখানে আসতে বলার জন্য। আসলে স্কুলে যাওয়াটা হচ্ছে এক্সাইটিং ব্যাপার যখন নর্মাল টাইমে, বাট এই সময়টা মানে এখন বাচ্চাদের মধ্যে দুটা জিনিস কাজ করছে এবং প্যারেন্টসদের ভিতরেও, এবং আমরা যারা স্টাফ আছি, আমরা যারা স্কুলে কাজ করছি, আমাদের জন্য হচ্ছে এক্সাইটিং যেরকম, আমরা কিন্তু সেরকম একটু স্কেয়ারি মোমেন্টও আমরা আছি। কারণ যেভাবে রেশিওটা বাড়ছে আমরা চিন্তা করছি এসব নিয়ে। অনেক বাচ্চাদের সাথে আমি দেখছি যে আমি কিছু কিছু টপিকস আজকে আপু আপনাকে শেয়ার করতে চাচ্ছি। যেমন ধরেন, আমি যেহেতু স্পেশাল এড স্কুলে কাজ করছি, আমি স্পেশাল বাচ্চাদেরকে নিয়ে কথা বলবো প্রথমে, তারপর নর্মাল বাচ্চাদের মধ্যেও তো আছে জিনিসগুলো। যেমন আমার যেমন দুটা নর্মাল বাচ্চা, মানে ধরেন রেগুলার কিডস, রাইট, ওরা যাচ্ছে, ওরাও কিন্তু ভয় পাচ্ছে, মানে ইটস এ মিক্সড ফিলিংস, লাইক ওরা এক্সাইটেড, ওরা আবার চিন্তা করছে এতদিন পরে যাবে। অ্যাজ এ প্যারেন্টস আমরাও তাই চিন্তা করছি যে এতদিন পরে যাবে, এবং আমার যারা 5 থেকে 12 তারা কিন্তু ভ্যাকসিনেটেড না, তারাও মানে আমরা প্যারেন্টস আমরা থিঙ্ক করছি যে এটা কতটুকুন ফলপ্রসূ হবে বা এটা রেজাল্টটা কতটুকুন হবে। বাট ইন জেনারেল আপু আমি মনে করি যে স্কুলে ব্যাক করাটা ভীষণ রকম জরুরি, এই জন্য যে বাচ্চারা কিন্তু রিগ্রেশন হচ্ছে, প্রচুর রিগ্রেশন হচ্ছে, যেটা কিনা ধরনের স্কুল এনভায়রনমেন্টে একটা টিচার বা টিচার এইড বা টিচার অ্যাসিস্ট্যান্ট ওরা যেভাবে বাচ্চাদেরকে হেল্প করতে পারে, যেভাবে মনে করেন ওরা একসাথে কাজ করে, টিম ওয়ার্ক করছে,
তারপর বিভিন্ন রকম রিসার্চ করছে, অনেক প্রজেক্ট করছে। এটা কিন্তু আপনার অনলাইনে এটা হয় নাই টোটাল টাইমটাতে। এটা আমি ব্লেম করছি না, এটা হচ্ছে এখন নিউ নর্মাল হিসেবে এটা সিস্টেমের মধ্যে আমরা পড়ে গেছি। ইউ আর ভেরি রাইট। হ্যাঁ, তো এই যে বাচ্চাদের রিগ্রেশন গুলো আপু, আমরা কিন্তু অলরেডি স্কুল শুরু করে দিয়েছি আজকে থেকে, আমার স্পেশাল এড স্কুল। ভেরি গুড। হাউ ওয়াজ ইওর ফার্স্ট ডে? আপু আপনি বোধহয় জানেন যে নিউ ইয়র্কে ভীষণ রকম ফ্লাডিং হয়েছিল। তো ফার্স্ট 2টা দিন আমরা পুরো ক্লাসরুম সেট আপ করতে হয়েছে একদম, মানে ভীষণ রকম কষ্ট, ঠিক বলা যায়, মানে কষ্ট বটেই, বাট এটা অনেক কাজ ছিল। তারপরে পুরো ক্লাসটাকে সেট আপ করা, এবং আমার ক্লাস হচ্ছে 1-to-1 ক্লাস। তো 10টা বাচ্চা আসবে, সবসময় 1টা বা 2টা বাচ্চা বেশি আসে। তো আজকে আমার বাসায়, মানে আজকে আমার স্কুলে বাচ্চা ছিল 10 জন। তো প্রথম দিন অনেক কান্নাকাটি করেছে। আমরা বলি যেগুলো হচ্ছে ক্র্যাপ, ইটস আ ফার্স্ট ডে, ইটস ওকে। সো কিছুগুলোকে বসাতে হয়েছে, কিছু বাচ্চাকে আমরা টয়েস দিয়েছি, কিছু বাচ্চাকে আমরা অফার করছি তুমি কি এটা লাইক করো কিনা, গোল্ড ফিশ খাবে কিনা। সো সামহাও আমরা অ্যারেঞ্জ করেছি যে কিভাবে বাচ্চারা কমফোর্টেবল হবে। আমরা কমফোর্ট জোনটা আমরা ফার্স্টে থিঙ্ক করি। ফার্স্ট ফিউ ডেজ আপু আমাদের মানে ফোকাসটা থাকে যে বাচ্চারা যেন কমফোর্ট ফিল করে, যে তারা যেন মনে করে যে দিস ইজ দ্য সেকেন্ড হোম। তো হ্যাঁ, তো আমরা সিডিসির যে আমাদের নিয়মাবলীগুলো আছে সেগুলোকে অবশ্যই আমরা ফলো করেছি। আমাদের প্রত্যেকটা ওয়ালে স্যানিটাইজার আছে কিনা, আমাদের হট লাঞ্চের ব্যাপার আছে। এখন এই বছর এই প্রথম যেটা শুরু হয়েছে আপু, যে হট লাঞ্চ সার্ভ করা হচ্ছে। সে আগে যেটা ছিল যে ওরা বাসা থেকে নিয়ে আসবে। তো এটা আমরা এই বছর থেকে, মানে এই সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে যে ফুড সার্ভ করা। তো সেখানেও আপু একটা অনেক বড় রকমের কাজ। আপনাকে ভালো মতো আপনি নিজে ফার্স্ট আপনি স্যানিটাইজ হচ্ছেন, টেবিল গুলোকে ওয়াইপ করা হচ্ছে, এবং বাচ্চাদের যে একটা ট্রানজেকশন, ওরা একটা সার্কেল টাইমে আছে, বা ওরা একটা আমরা প্লে গ্রাউন্ড থেকে আসছি, তো ওটার পরে দেখা যাচ্ছে ওদের একটা হাত ধোয়ার ব্যাপার, ওরা ক্লিননেস এর ব্যাপার, মানে সবকিছুকে আমরা মানে একদম ফলো করার চেষ্টা করছি ভেরি স্ট্রিক্টলি। আমি যেটা চিন্তা করি যে ব্যাক টু স্কুলে যাওয়ার আগে আমরা গত বছর কয়েকটা সিস্টেমের মধ্যে দিয়ে গিয়েছি। যেহেতু স্কুল বন্ধ ছিল, সেজন্য আমরা ডিস্টেন্ট লার্নিং এর মধ্যে ছিলাম, এবং ডিস্টেন্ট লার্নিং এর মধ্যে অনলাইনে যে সমস্ত ক্লাস হয়েছে সেগুলি চলে গেছে। কিন্তু যখনই আমরা ইন পার্সনে আসছি তখনই কিন্তু এটা চ্যালেঞ্জিং হয়ে উঠছে। সো আমরা সিডিসির গাইডলাইন অনুযায়ী জানি যে অবশ্যই স্টাফদেরকে ভ্যাকসিনেটেড হতে হবে। দিস ইজ রাইট। সো ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি যে ভ্যাকসিনেশনই আমাদেরকে 100% না হলেও এটা ম্যাক্সিমাম একটা শিল্ড এগেনস্ট কোভিড-19। সো আমরা যেহেতু বাচ্চাদেরকে ভ্যাকসিন করতে পারছি না, স্পেশালি 5 to 12, তাদেরকে আমরা যেহেতু এখনো ভ্যাকসিনের আন্ডারে আওতায় আনতে পারছি না, সেজন্য আমাদের প্রোটেকশন হচ্ছে যারা তাদের সংস্পর্শে আসবে তারা যেন ভ্যাকসিনেটেড হয়। সো তুমি কি আমাকে বলবে যে কিভাবে স্কুল মেক শিওর করছে যে অল দ্য স্টাফস আর ভ্যাকসিনেটেড? আপু আমরা সবাই ভ্যাকসিনেশনের কার্ডটা আমরা অফিস রুমে জমা দিচ্ছি, এবং এটা ম্যান্ডেটরি আপু। যারা যতগুলো স্টাফ আমরা কাজ করছি, আমরা টিচার, টিএস, যত স্টাফ আছে আমাদের ভ্যাকসিনেশনের কার্ডটা জমা দিয়ে তারপরেই আমাদের কাজ শুরু হচ্ছে। নাম্বার 1। ওকে, হাউ অ্যাবাউট দ্য ক্লিনিং স্টাফ যারা স্কুলে ক্লিনিং এর কাজ করেন? হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে এভরি উইকে আপু আমাদের টেস্ট করছে, কোভিড টেস্ট। এটা নতুন, এটা অবশ্য আগেও ছিল, মাঝখানে কিছুদিন এটা অফ ছিল। এখন আবার এই সেপ্টেম্বর থেকে একদম স্ট্রিক্টলি স্কুল ফলো করছে। এভরি উইকে অল স্টাফ দে হ্যাভ টু টেস্ট। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো এই নিউজটা আমার অডিয়েন্সদেরকে আমরা বলতে চাই যে আমরা জানি
প্যারেন্টসরা সবাই খুব একটা টেনশনের মধ্যে আছেন যে হাউ টু প্রোটেক্ট দেয়ার চিলড্রেন। আমরা আমাদের নিজেদের সন্তানকে যখন পাঠাচ্ছি তার প্রোটেকশন কতটুকু। তো এটা বলা যেতে পারে যে স্কুল সিস্টেমে এখন যে প্রোটোকলটা মেনটেন করা হচ্ছে সেটা কিন্তু ভেরি স্ট্রিক্ট। প্রথম কথা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন ছাড়া কেউ জবে ব্যাক করতে পারবে না। সো দ্যাট ইজ নাম্বার 1 ক্রাইটেরিয়া। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যে আমাদের পার্সোনাল হাইজিন, যে হাত ধুতে হবে, স্যানিটাইজ করতে হবে, সারফেস ক্লিন রাখতে হবে, ডিসইনফেক্টেড রাখতে হবে। এই জিনিসগুলোও, এই প্রোটোকলটাও কিন্তু স্কুলরা এখন ভেরি স্ট্রিক্টলি পালন করছেন। সেই ক্ষেত্রে প্যারেন্টদেরকে আমরা কিছুটা হলেও অ্যাসিওর করতে পারি। আমার মনে হয় ফারহানা তুমিও একমত হবে যে প্যারেন্টরা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন যে হ্যাঁ, স্কুল স্টাফ and school building, the surfaces are clean and sanitized. Right? Exactly. আপু স্কুল বিল্ডিং ওপেন হওয়ার আগে আপনি জানেন হয়তো যে আমাদের যেমন 2 দিন, পাবলিক স্কুলগুলোতে 2 দিন বা 3 দিন আগে থেকে টিচারদের বিভিন্ন রকম ওয়ার্কশপ শুরু হয়। এবং ওয়ার্কশপ প্লাস হচ্ছে আপনার স্কুল বিল্ডিংটাকে তার আগে ডিউইরা এসে পুরো বিল্ডিংকে ডিজাইন্টিফাইড করেছে। তারপরে আমাদেরকে আর কি বারবার আমাদের ডিরেক্টর সুপারভাইজার আমাদেরকে সবসময় বলছে যে মেক শিওর যে সবকিছু ক্লিন আছে কিনা, সারফেস ঠিক আছে কিনা, কি লাগবে, প্রত্যেকটা রুমে স্যানিটাইজ গুলো ওয়ার্ক করছে কিনা, মানে এত নিখুঁত ভাবে ওরা চেষ্টা করছে আপু। দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েট। ভেরি গুড। কারণ এই জিনিসগুলি প্যারেন্টসরা জানতে পারলে দে উইল বি ফিলিং সেফার, তাই না? যে অফকোর্স এটা একটা বিরাট ইস্যু যে কিভাবে তারা যাচ্ছে। তো আমরা আজকে কয়েকটা ব্যাপার নিয়ে চিন্তা করছি যে কি করে আরো সেফটি মেজার গুলিকে মানে বাচ্চাদেরকে আরেকটু সেফ রাখা যায়। সেই জন্য আমাদের আইডিয়া হচ্ছে যে টিপস গুলি হচ্ছে যে মেবি যে বাচ্চারা লকার রুমে যায়, যেখানটায় তাদের একটা গ্যাদারিং হতে পারে, সেই জায়গাটা লকার রুমটা যদি না ইউজ করা হয় সেটা কেমন হতে পারে, বা যে বিভিন্ন গ্যাদারিং গ্রুপিং করা হয় বাচ্চাদের, সেই গ্রুপিংটা যদি ছোট করা হয়, যে ইফ ইট ইজ আ স্মলার গ্রুপ সেখানে এক্সপোজার টু দ্য চিলড্রেন বা কন্ট্যাক্ট, ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য চিলড্রেন টু চিলড্রেন সেটাও একটু কম হবে। তো এই ধরনের কিছু জিনিস আমরা চিন্তা করছি যে ওয়েদার এটা সম্ভব কিনা। তারপরে ধরো যেটা এন্ট্রি টু দ্য স্কুল অ্যান্ড এক্সিট টু দ্য স্কুল, শুধু বাচ্চারা যদি একই লাইনে যায় বা জাস্ট একটা লাইন মেক করে তাদেরকে স্কুল প্রেমিসেসে নেওয়া হয়, মেবি দ্যাট ইজ অলসো সোশ্যাল ডিস্টেন্সিং এর ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে। What do you think about all these type of recommendations? আপু অলরেডি আমাদের যেটা হয়েছে সেটা যেমন আমরা প্লে গ্রাউন্ডে যাচ্ছি, আমরা জিমে যাচ্ছি, আমাদের তো অনেক বড় প্লে গ্রাউন্ড এবং জিম। তো আমরা সবসময় যেটা হতো 2টা করে ক্লাস আমরা একসাথে বাচ্চাদেরকে নিয়ে আমরা যেতাম। তো এখন প্যান্ডামিকের জন্য 1টা করে ক্লাস যাওয়া হয় এবং একটা স্টাফ আফটার দে লিভ, বাচ্চাদেরকে নিয়ে যখন তারা বেরিয়ে যাচ্ছে, একটা স্টাফ ওই পুরো জিনিসটাকে স্যানিটাইজ করছে এবং হাফ অ্যান আওয়ার একটা টাইম পিরিয়ড থাকে, এর মধ্যে আর কোনো ক্লাস যেতে পারছে না। মানে এইভাবে জিনিসগুলোকে মেনটেন করার চেষ্টা করছে, মানে ওটাকে স্যানিটাইজ করছে যতটুকু সম্ভব। ধরেন স্লাইড বলছেন যে জিনিসগুলো আছে ওগুলোকে আমরা সারফেস গুলোকে যতটুকু সম্ভব, ডিসইনফেক্ট স্প্রে আছে, ক্লোরেক্স যে ওয়াইপস আছে, সেগুলো আমাদের পক্ষে যতটুকু সম্ভব অতটুকু করছি। তারপর মেইনটেনেন্স থাকে স্কুলের, ওরা আসছে, ওরা ক্লিন করে হাফ অ্যান আওয়ার একটা ব্রেক থাকে, তারপর আরেকটা ক্লাস ঢুকছে। ওকে দ্যাটস ভেরি নাইস টু হিয়ার। পুরো ভীষণ করছে। এবং আমি যেটা পাবলিক স্কুলে যেটা শুনেছি যেটা ওরা করছে সেটা হচ্ছে আগে যেটা বাচ্চাদেরকে নিয়ে বের করতো, রিসিস করতো, যেটা মানে বের হয়ে যেগুলো প্রজেক্ট ব্যাপার ছিল সেগুলোকে ওরা অনেক সংখ্যা কমিয়ে এনেছে। যেমন মাসে এখন একবার করবে, যেটা কিনা আপনার 2বার করার কথা ছিল উইকে। তো সব জিনিসগুলো না এখন একটু আপু ছোট করে ফেলেছে, মানে অ্যাকচুয়ালি to reduce like contamination বলো বা
এক্সপোজার টু ওয়ান অ্যানাদার যত কমানো যাবে, ততই কিন্তু আমাদের রিস্ক অফ ইনফেকশনটাও লোয়ার ডাউন করবে। তো ডেফিনেটলি যে ক্লাস সাইজ ছোট রাখতে পারলে বা লাইন মেনটেন করতে পারলে, এটা মাচ মোর সেফার for the kids and to the parents. What about the busing? Like যখন বাচ্চারা বাসে আসতেছে, ওরা কি মাস্ক মেনটেন করতে পারছে? বিশেষ করে আইডিডি পপুলেশন, ইন্টেলেকচুয়ালি ডিসেবল যে পপুলেশনটা আছে, তাদের কাছে মাস্ক ইজ এ সামটাইমস ইট ইজ এ কনফাইনমেন্ট, কারণ এটা তারা বুঝতে পারে না ওয়াই দে হ্যাভ টু ডু ইট, অ্যান্ড অনেক সময় তারা এটা বুঝতে পারলেও এটা রাখতে পারে না, তাদের সেন্সরি প্রবলেম থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা বাসে বা ক্লাসে আমরা এটা মেনটেন করতে পারছি? আপু আমরা বারবার চেষ্টা করছি, আমরা একটা বাচ্চাকে বারবার খুলে ফেলছে, তো আমাদের একটা মাস্ক ব্রেক জোন আছে যেটাকে আমরা একদম সেপারেট করেছি। তো ওই জায়গাতে যখন বারবার দেখছি বাচ্চাটা মাস্ক খুলে ফেলছে, ও রাখতেই পারছে না, তখন আমরা বলছি যে তুমি ওখানে চলে যাও, বা আমরা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, ওকে কিছুক্ষণ আমরা ব্রেক টাইম দিচ্ছি, মাস্ক ফ্রি জোন। ওখানে ভীষণ ভিজুয়াল আপু জিনিসটা, বড় পোস্টার। আসলে বাচ্চাদের সাথে কাজ করে তো আপু, মানে জিনিসগুলো বেশিরভাগ সময় ভিজুয়াল থাকে। একটা মানুষের ধরেন মাস্ক পরা, আরেকটা জায়গায় ছবি হচ্ছে মাস্ক ছাড়া, তো ওইখানে বড় করে লেখা ব্রেক জোন। সো ওরা আজকে প্রথম দিন কয়েকটা বাচ্চাকে যখন বারবার নিয়ে যাওয়া হচ্ছে, ও বুঝে গেছে যে ও ওই জায়গায় যাব, ওখানে আমি মাস্ক খুলে রাখবো। মানে এত ট্যালেন্ট আপু, জানেন, মানে আমার মানে সত্যি খুব অবাক লাগে যে এই হ্যাঁ, ওরা বুঝে যায় যে আমি এখন ওখানে যাব, ওখানে গেলে আমি এখন মাস্ক খুলতে পারবো। বাট আপু এটা ভীষণ চ্যালেঞ্জ আপু, এটা স্টাফদের জন্য ভীষণ চ্যালেঞ্জ আপু, এটা বাচ্চাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের সবার জন্য চ্যালেঞ্জ। বাট আপু একটা জিনিস কি, আমার আজকে ফার্স্ট ডে এক্সপেরিয়েন্স যেটা হয়েছে, বাচ্চারা না অনেক মানে ওদের বিহেভিয়ারাল অনেক প্রবলেম ওরা বাড়ছে, বুঝছেন? মানে এই ধরেন ওরা যে শেয়ারিং করার ব্যাপারটা, যেটা কিনা একটা নিয়মের মধ্যে ওরা থাকতো, সেটা তো ওদের হয়নি। ওরা যেমন খুব সেলফ ডাইরেক্ট হয়েছে, মানে ওরা যেটা চাচ্ছে ওটাই করতে চাচ্ছে। শেয়ারিং এর ব্যাপারটা তো একেবারেই নাই। মানে এই জন্য না আমি মনে করছি যে বাচ্চাদের জন্য শুধু না, সবার জন্যই ব্যাক টু স্কুল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আপু। এটা অফকোর্স বিশেষ করে আমাদের আইডিডি পপুলেশন, তুমি চিন্তা করে দেখো যে কতগুলি ক্লাস সাইজ আছে, যেমন 6:1:1, যেখানে 6টা বাচ্চা, একটা টিচার, একটা প্যারা, সেরকম ক্লাস সেটিং এ এটা সো ডিফিকাল্ট যে 1-to-1 যে টিচিং গুলি হয়, সেই টিচিংও কিন্তু এই আমাদের বাচ্চাদের জন্য অনেক সময় ভেরি টাফ টু কনসেন্ট্রেট। একটা বাচ্চার কনসেন্ট্রেশন ডেফিসিট বা ধরো আই কন্ট্যাক্ট প্রবলেম, এগুলি অ্যাকচুয়ালি মেইন প্রবলেম উইথ আইডিডি পপুলেশন, এবং তাদেরকে ওইখানে আবারও ফিরিয়ে আনা, যেহেতু আফটার এ লং গ্যাপ, ইট উইল বি ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট অফকোর্স আমাদের আবারও ফিরে যেতে হবে, আবারও করতে হবে, বাট মেনটেনিং অল দ্য সোশ্যাল ডিস্টেন্সিং, অল দ্য সেফটি মেজার্স। তো সেখানে আমি আরেকটা জিনিস চিন্তা করছি যে হোয়াট ইজ হ্যাপেনিং যদি একটা বাচ্চা অসুস্থ ফিল করে, হোয়াট ইজ দ্য প্রোটোকল দেন? আচ্ছা, সেটা হচ্ছে আমরা অসুস্থতা আমরা বুঝবো কিভাবে? সেটা হচ্ছে ওর যদি বডিতে টেম্পারেচার থাকে, অথবা ও যদি থ্রো আপ করে, হ্যাঁ, তখনই আমরা বুঝতে পারি যে বাচ্চাটা হয়তো সিক হয়ে আছে, অথবা এক জায়গায় চুপ করে বসে আছে, ওর রেসপন্স করছে না। তখন আমাদের ওয়ার্কাররা আসছে, আমরা কল করি নার্সকে, আমাদের স্কুলে যে নার্স থাকেন ওনাকে কল করি। তো ও এসে, আজকে যেমন একটা বাচ্চা একেবারেই রেসপন্স করছিল না, তো আমরা টেম্পারেচার দেখলাম একদমই টোটালি নর্মাল, এবং সে সকালে ব্রেকফাস্টও করেনি, লাঞ্চও করেনি। তো তারপর আমরা প্যারেন্টস কে কল করলাম, তো প্যারেন্টস যেটা বললো যে না, ওর অনেক রাতে ঘুমিয়েছে, যার কারণে সে আর কি রেসপন্স করছে না। তো যতটুকু করণীয় আপু, যে ফার্স্ট আমরা দেখবো যে সে ফিজিক্যালি সে ঠিক আছে কিনা, তার বডি ঠিক আছে কিনা, সে মানে থ্রো আপ করছে কিনা, বা সে আমরা একটা বাচ্চাকে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে কতটুকুন সুস্থ আছে বা কতটুকুন সে রেসপন্স করছে। ওটা
দেখে আপু আমরা ডিসিশন নেই যে আসলে এর পরবর্তী স্টেপ কি হতে পারে। তো যদি অনেক সময় প্যারেন্টসরা আছে যে ঠিক আছে ওরা চাচ্ছে ওরা আর্লি পিক আপ করতে, তো সেটা আমরা সেটা অ্যালাউ করি আপু যে হ্যাঁ বাচ্চা যেহেতু ভালো ফিল করছে না, তো সে হি ক্যান অর শি ক্যান ব্যাক টু হোম, এন্ড আপু ওটাকে আমরা ফলো আপ করি যে তারপর দিন যদি সে না আসে, কোনো কিডস যদি না আসে, কেন আসেনি, এটা আমাদের স্কুল প্রোটোকল যে স্কুল শুরু হওয়ার হাফ এন আওয়ার পরে আমরা ইন জেনারেল সবাইকে ফোন করি যে কেন সে আজকে অ্যাবসেন্ট। তো যদি আমরা শুনি যে সে সিক, আবারও ফলো আপ হবে যে কি কারণে সে সিক হচ্ছে বা ওর প্রবলেমটা কি, অ্যালার্জি যদি হয় বা নর্মাল রানি নোজ হয়, দেন হি ক্যান কাম অর শি ক্যান কাম। বাট যদি সিভিয়ার কিছু হয়, স্পেশালি এই সময়ের জন্য আপু আমরা বলি যে ও বাসায় থাকুক, ওকে একটু ফলো করা হোক, ডাক্তারের এটা তো নোট অবশ্যই মেনটেন করতে হবে, নর্মাল টাইমে তো বটেই, আর এখন তো প্রশ্নই আসে না। তো সাপোজ যদি দেয়ার ইজ এন এক্সপোজার, কোনো কারণে যদি স্কুলে কোনো বাচ্চা exposed হয় to COVID-19, what is the school protocol in that case? আপু ওই ক্লাসে যারা যারা ওর কন্টাক্টে আসছে সেই ক্লাসটা জুমে চলে যাবে আপু। দ্যাটস হাউ ইট ইজ, লাইক ইটস স্ট্রিক্টলি আমাদের ডিরেক্টরদের কথা যে ক্লাস এক্সপোজ হবে। এখন ওটা আমাদের ধরেন আমরা 10 1-to-1, তো আমাদের একটা বাচ্চা যদি এক্সপোজ হয় আপু, আমরা ওখানে একটা টিচার, দুজন অ্যাসিস্ট্যান্ট এবং একজন এইড কাজ করছি, 10টা বাচ্চা থাকছে। তো আপু এটা কিন্তু ভীষণ রকম স্প্রেড হলো, তাই না? তা আমরা তারপরে ক্লাসে যাচ্ছি, মানে মানে এই জিনিসগুলোকে মানে যেন স্প্রেড জিনিসটা না হয়, ওরা একদমই স্ট্রিক্টলি প্রোটোকল, দে উইল গো টু দ্য লাইক অনলাইন এন্ড জুম ফর 10 days or 15 days. রাইট, এটাই কারণ এটা ইম্পসিবল না, পসিবিলিটি হচ্ছে যে অনেক সময় হতে পারে এক্সপোজার, এবং সেই ক্ষেত্রে যে প্রোটোকলটা মেনটেন করতে হবে সেটা অবশ্যই প্যারেন্টসের সাথেও শেয়ার করতে হবে যাতে প্যারেন্টসরাও রেডি থাকে। সুতরাং আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো যে কতগুলি জিনিস এখন আমাদের সবারই মাথায় রাখতে হবে, যে যেহেতু স্কুলে আমাদের বাচ্চারা ফিরে যাচ্ছে, সেহেতু আমাদের দিক থেকে অ্যাজ এ প্যারেন্টস স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি বলবো যে আমরা মেনটেন করব যে যতটুকু সম্ভব যে ব্যাকপ্যাকে একটা ব্যাকআপ মাস্ক দিয়ে দেওয়া, যে কোনো কারণে সে যে মাস্কটা পরে আছে সেটা যদি হারিয়ে যায় বা পড়ে যায়, তখন যেন সে একটা সেকেন্ড ব্যাকআপ মাস্ক থাকে তার কাছে। সেকেন্ড থিং হচ্ছে হয়তো আমরা একটা ছোট স্যানিটাইজার তার সাথে রাখতে পারি যেন সে ওটা ইউজ করতে পারে, এটা একটা জিনিস। প্যারেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আরো কিছু জিনিস, যেমন এমার্জেন্সি কন্ট্যাক্টে সাধারণত একজনের নাম বা দুজনের নাম দেওয়া থাকে, চেষ্টা করলে প্যারেন্ট আপনারা আরো 2-1জনের নাম অ্যাড করতে পারেন, কারণ কোনো কারণে যদি এমার্জেন্সি কন্ট্যাক্ট অসুস্থ থাকেন, লাইক কোভিড আক্রান্ত থাকেন, তাহলে তার অল্টারনেটিভ কাউকে রাখতে হবে যে কিনা এমার্জেন্সি কন্ট্যাক্ট বা এমার্জেন্সি সিচুয়েশনে যেতে পারেন। তারপরে আরো কিছু ব্যাপার হচ্ছে, যেমন কোয়ারেন্টাইন প্রোটোকলটা কি হতে পারে যদি ইন কেস এটা নেসেসারি হয়, বাচ্চা বা প্যারেন্ট বা কেউ একজন যদি, সেই ক্ষেত্রে বাচ্চাকে কিভাবে স্কুলে নিতে হবে, আনতে হবে, বা যদি কোনো প্যারেন্ট এফেক্টেড থাকেন তিনি কিভাবে কোয়ারেন্টাইন থাকবে, বা স্কুল কিভাবে চলবে, স্কুলে বাচ্চা কিভাবে যাবে আসবে, তাকে কে টেক কেয়ার করবে, এই ধরনের পুরো একটি প্রোটোকলই আমাদের এখন, যদিও এটা আমার মনে হয় যে খুবই মানে চিন্তার ব্যাপার, বা আমরা ভাবতে পারছি না যে এত বড় লাইন আপ আমরা কেমন করে তৈরি করব, কিন্তু চিন্তা করে রাখা ভালো। তার কারণ হচ্ছে যে কোভিড-19 এমন একটি মারাত্মক রোগ যেটা যদি কোনো ফ্যামিলিতে আসে তখন সবার জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। বাচ্চাটাকে প্রোটেকশনে রাখা, আমরা নিজেরা প্রোটেক্টেড থাকা, এগুলি সব জিনিসকে আমাদের মাথায় রেখেই যে এই খারাপ জিনিসটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, কি করে আমরা ফেস করব, বা কিভাবে নিজেদেরকে বা ফ্যামিলিকে প্রোটেকশনে রাখবো, সেই জিনিসটা আগে থেকে একটু চিন্তা করার দরকার আমাদের সবারই। যেহেতু এবার স্কুল খুলে যাচ্ছে, আমরা ব্যাক টু স্কুল, সুতরাং আমরা আগের মতো ঘরের পরিবেশটা থেকে বাইরে চলে আসছি, এটা তো দরকার অবশ্যই আছে, কিন্তু সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা প্যারেন্টকেই রেডি থাকতে হবে ফর দ্য ওয়ার্স্ট সিচুয়েশন, যে যদি এরকম একটা সিচুয়েশন আসে তখন কি হবে। তো
তো আমরা আশা করব যে স্কুল গুলিও এই প্রোটোকলটা মেনটেন করবে, যে তাদের যেগুলি সেফটি, হাইজিন, পার্সোনালকে ঠিক রাখা এবং কমিউনিকেটিং উইথ দ্য প্যারেন্ট। সো ফারহানা, আমরা আরেকটু জানতে চাইবো যে কি করে কোভিড সংক্রান্ত ব্যাপারে স্কুল প্যারেন্টের সাথে যোগাযোগ করবে। আপু এখানে না একটা কথা না বললেই পারছি না, কিছু প্যারেন্টস আছে যারা এই জিনিসটাকে হাইড করে। আমার মানে যখন ডিউরিং দ্য প্যান্ডামিক, এখন আমরা প্যান্ডামিকের মধ্যেই আছি, তো একটা বাচ্চার মার কোভিড হয়েছে, আমাদেরকে কিন্তু জানায়নি, আমরা জানতে পারিনি। আমরা 2 দিন পরে বাচ্চাটা অসুস্থ, নর্মালি তাকে ফোন করা হলো, তো সিক, জাস্ট বাচ্চা সিক। তারপর যখন 3 দিন 4 দিন পরে, আমরা 4 দিন পরে আপু মানে ভেরিফাই হলো যে আসলে মার হচ্ছে কোভিড, এবং বাচ্চাকে তখন ওর গ্র্যান্ড প্যারেন্টসদের বাসায় পাঠানো হয়েছে। তো এই জিনিসগুলো আপু ভীষণ কিন্তু খারাপ জিনিস, মানে এটা কিন্তু সবার জন্যই খারাপ। আমি আসলে সব প্যারেন্টসদেরকেই বলবো, এবং আমি নিজেও একটা প্যারেন্টস, আজকে এটাকে কিন্তু হাইড করার কিছু নাই, এটা কোনো শেম ব্যাপার না, এটা হচ্ছে যে কোনো মানুষেরই হতে পারে। আজকে আমি ভীষণ রকম স্যানিটাইজ করে চলার চেষ্টা করছি, আমি বারবার হাত ধুচ্ছি, আমি বাড়ি থেকে এসে গোসল করছি, আমি কাপড় ওয়াশে দিয়ে দিচ্ছি, এরপরও আমি যেহেতু বাইরে যাচ্ছি গ্রোসারিতে, আমার লাইফটা তো থেমে থাকছে না, আমরা বাইরে যাচ্ছি না, আমাদের হতেই পারে। তো এটা হাইড করার কিছু নাই। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ যদি কোনোভাবে এক্সপোজ হয়, এটা প্রোটেকশন নিতে হবে। এটা আমি কোয়ারেন্টাইনে চলে যাব, আমি নিজে সেফ থাকবো, আমি আরেকজনকে সেফ রাখবো। কথাটা সেটাই, আমরা বারে বারে সবাইকে একই কথা বলছি যে এটা হাইড করার ব্যাপার না। আমরা যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারি, কিন্তু আমাদের নিজের জন্য এবং পরিবারের জন্য এবং আমাদের আউটসাইড যে সমাজটা রয়েছে তাদের জন্য, সবার জন্যই আমাদের কোয়ারেন্টাইনটা ভালোভাবে মানে একদম 100% মেনটেন করতে হবে। যদি কেউ অসুস্থ ফিল করে, সাথে সাথেই সে নিজেকে কোয়ারেন্টাইন করতে হবে এবং করে ফলো আপ করতে হবে যে আসলে এটা কোভিড কিনা, টেস্ট করতে হবে। এবং অনেক সময় মনে হয় যে আমি ডাবল ভ্যাকসিনেটেড, আমি হাইলি প্রোটেক্টেড, কিন্তু তারপরেও কিছু ব্রেক থ্রু কেস আছে। কারণ একটাই মানে ভালো মানে আশার কথা, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেটেড হলে যদি এক্সপোজার হয়ও বা যদি কোভিড-19 এফেক্টেডও হয়, তাহলেও দেখা যায় যে এফেক্টটা বা সিভিয়ারিটিটা কম হয়। এক্স্যাক্টলি। আর কোয়ারেন্টাইন থাকতে হবে। যে আসলে আমাদের প্যারেন্টস গুলো না চায় যে বাচ্চাগুলো যেন স্কুলে, কারণ ওরা স্কুলে, আমি প্যারেন্টসদেরকে এই সেন্সে আমি ভালো বলছি যে ওরা চায় যে বাচ্চাগুলো পার্টিসিপেট করুক, বাচ্চাগুলো স্কুলে যাক, বাচ্চাগুলো একটা সিস্টেমের মধ্যে থাকুক। এবং স্পেশালি আমি যে স্কুলে কাজ করছি, আমার স্কুল তো স্পেশাল এড, আগেই বলেছি। তো বাচ্চাগুলো যখন কয়েকদিন না যায়, ওদের রিগ্রেশনটা অনেক, আপনি একদম চোখে পড়ার মতো, একদম ধরেন 3 দিন যাচ্ছে না বাচ্চাটা, আপনি রিগ্রেশনটা আপনি একদমই বুঝতে পারবেন যে ওরা কতখানি ওদের অবনতিটা হচ্ছে। তো সেই কারণে হয়তো প্যারেন্টসরা চায় যে বাচ্চারা স্কুলে যায়। হ্যাঁ, আমরাও চাই বাচ্চারা স্কুলে আসুক, কারণ একটা বাচ্চা যখন সিস্টেমের মধ্যে চলে আসে আপু, বাচ্চারা জানে প্লেগ্রাউন্ড থেকে আসার পরে ওদের লাইন আপ করতে হবে, ওদেরকে হ্যান্ড ওয়াশ করতে হবে। ওরা জানে ওরা লাঞ্চের আগে ওরা বাথরুম করবে, ওদের হ্যান্ড ওয়াশ করতে হবে। তো ওরা 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 অনেকে আছে কথা বলতে পারছে না আপু, বাট ওরা জিনিসগুলো পুরো সিস্টেমটা ওরা বুঝে যায় যে ওদেরকে একটার পর একটা ওদেরকে কিভাবে আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, এবং ওরা ওরা পুরো রুটিনটা ওরা বুঝে যায় আপু যে এখন আমাকে এটা করতে হবে। তো আমরা অ্যাজ এ টিচার হিসেবে আমরা যতটুকু সম্ভব আমরা করছি। আমরা প্যারেন্টসদেরকেও বলবো যে আপনারা আমাদের উপর ভরসা করতে পারেন, আপনারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন এবং আপনারাও সেফ থাকার চেষ্টা করেন। It's a big challenge for all of us. That's no matter what. Very much মানে wishing good luck to all the schools and staff and teachers. আমরা really proud of our school system, কারণ তারা সবাই এই রিস্কটা নিচ্ছেন। কারণ যখনই আমরা ব্যাক টু স্কুল করছি, তখনই কিন্তু আমরা আসলে
সবাই নিজেকে এক্সপোজ করছি। এবং যেহেতু আমি as you see you are a teacher, right? When you are in the school you are exposing your family to that, তাই না? তোমার ফ্যামিলি, তুমি যেহেতু বাইরে আসছো, তোমার ফ্যামিলি কিন্তু সেভাবে তোমার মাধ্যমে এক্সপোজারটা হচ্ছে। সো আমি জানি যে আমাদের হেলথ ওয়ার্কাররা, আমাদের স্কুলের স্টাফরা, আমাদের স্কুলের টিচাররা সবাই কিন্তু অনেক বড় রিস্ক নিয়ে আমাদের ইয়াং জেনারেশনের জন্য কাজ করে যাচ্ছে। একইভাবে আমরা বাবা মারা যারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছি, তারাও একটা বড় চ্যালেঞ্জ নিচ্ছি যে আমার বাচ্চা ভ্যাকসিনেটেড না, তারপরেও আমি পাঠাচ্ছি। বাট ফর দ্য গ্রেটার গুড অফ দ্য সোসাইটি আমাদের তাদেরকে পাঠাতে হবে, না হলে তারা এমনিতে পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে আইডিডি পপুলেশনের জন্য স্কুল ইজ সো সো ভেরি ইম্পর্টেন্ট, তারা একটা স্ট্রাকচারে থাকতে চায়। এবং সেজন্যই উচিত যে আমরা সবাই মিলে যদি হাইজিনটাকে মেনটেন করি, আমাদের প্রোটোকলগুলিকে মেনটেন করে যাই, তাহলে আমরা উইল মেক ইট থ্রু টুগেদার। সবাই মিলেই আমরা এই প্যান্ডেমিককে হয়তো জয় করতে পারবো। তো আমরা আরো আশা করছি যে হয়তো বা ভ্যাকসিন আরেকটু কম বাচ্চাদের, মানে কম বয়সী বাচ্চাদের জন্য অ্যাভেলেবল হবে। আমরা যতটুকু জানি যে ফাইজার অলরেডি ডোজটাকে 1/3, অ্যাডাল্ট ডোজটাকে 1/3 করে সেটাকে সিডিসিতে এফডিএ তে ওটা অ্যাপ্রুভালের জন্য চিন্তা ভাবনা করছে। তো বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার হয়তো বা আমরা কিছু একটা জানতে পারবো। বাট ইন দ্য মিন টাইম, যখন আমাদের বাচ্চারা অলরেডি স্কুলে যাচ্ছে, তখন আমাদের সিডিসি গাইডলাইনটা ফলো করতে হবে। হ্যাঁ, আর আপু সিডিসি গাইডলাইন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন প্যারেন্টসরা যখন জিজ্ঞেস করছিল যে এটা কি হবে, তো এখন পর্যন্ত যে আমরা সিডিসি গাইডলাইন অনুযায়ী, যেটা আগেও আমি বলেছি যে কোনো বাচ্চা যদি এক্সপোজ হয় আর কোনো স্টাফ যদি এক্সপোজ হয়, সেক্ষেত্রে হয়তো ক্লাসটা জুমে চলে যাবে। বাট এটা চেঞ্জ হবে কিনা আপু, এটা কিন্তু আমরা এখনো জানি না। মানে এখন পর্যন্ত আসলে এটা অ্যাকচুয়ালি এভার চেঞ্জিং একটা সিচুয়েশন, কারণ আমরা উই আর গোয়িং বাই দ্য সিচুয়েশন, কারণ দিস ইজ আ নিউ রিয়ালিটি ফর অল অফ আস। এবং যখন যেটা প্রয়োজন হবে সেইভাবেই আমাদের প্রোটোকলগুলি তৈরি করতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালো ভালো টিপস বলার জন্য, যেহেতু ইট ইজ এ রিয়েল টাইম টিপস। আমার মনে হয় প্যারেন্টসরা অনেক উপকৃত হবেন, এবং তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা ডেফিনেটলি আস্কিং অল দ্য প্যারেন্ট যারা দেখছেন, যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ক্লারিফিকেশন, কোনো কনফিউশন, আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আমাদের অনেক টিচার আছেন, স্পেশালি ফারহানা ইজ অলরেডি হিয়ার, তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকছে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমাদের সাথে সুমাইয়া যে আমাদের সাথে আছেন, তার সাথে জিজ্ঞেস করবো যে কোনো প্যারেন্ট আমাদের কিছু জানতে চান কিনা, বা সুমাইয়ার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কিছু জানতে চাও কিনা। আমার যেটা একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এতদিন প্যান্ডেমিকে বাচ্চারা যেহেতু বাসার মধ্যে ছিল এবং যেই একটা রুটিন সেট আপ ছিল তাদের জন্য, সেটা প্যারেন্টসরা এখন কি করে চেঞ্জ করতে পারে বা শিফট করতে পারে এই নতুন একটা রুটিন অ্যাডজাস্ট করার জন্য, যে স্কুল রুটিন এখন যেহেতু শুরু হয়েছে। ফর এক্সাম্পল, আমার কাজিনরা দে ওয়েন্ট ব্যাক টু স্কুল, আর সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আমার কাজিন ফেস করেছে, সে বলছিল যে আমরা এত ইউজ টু যে আমি পেন আনিনি, পাশের জন্য একটা নিচ্ছি, ও কিছু একটা মানে খাবার এনেছে আমি তো শেয়ার করব। এখন ওই রুটিন থেকে কি করে ভেঙে বের হতে পারবে বাচ্চারা, এবং মা বাবারা কি করলে সেটাতে সাহায্য হতে পারে? ওকে, আমি মনে হয় ফারহানাকে প্রশ্নটার উত্তর বলতে চাই। আমার ভিউটা আমি পরে বলছি। আচ্ছা, সুমাইয়া, আমার কাছে মনে হয় কি জানো, আমি আগে একটা কথা বলেছি যে বাচ্চারা বাসায় থেকে থেকে যেটা হয়েছে, ওরা ভীষণ রকম সেলফ ডিরেক্ট হয়েছে, ওরা সোশ্যালাইজেশনটা অনেক কমে গেছে। হ্যাঁ, তো আমি মনে করি এটা হচ্ছে কিছুদিনের অভ্যাস। তুমি যদি কদিন মানে কন্টিনিউ করো, জাস্ট 1 সপ্তাহ, বা যদি আমার মতো অলস হয় ধরো 2 সপ্তাহ, ঠিক আছে, 2 সপ্তাহের মধ্যে তুমি জানো মানে ওরা এত সুন্দর করে অ্যাডপ্ট করতে পারে, ইটস অ্যামেজিং। এবং তখন বাচ্চারা স্কুলে আসার জন্য কান্না করে, ওরা বাসায় থাকতে চায় না। তো এটা আমি বললাম যে হ্যাঁ, এটা ঠিক যে আমার বাচ্চাও যেমন এখন মানে হরর মুভি দেখলে যেরকম করে, স্কুল শুরু হবে মানডে থেকে, ও ভীষণ চিন্তা করছে।
বাট I'm damn sure if ও যখন স্টার্ট করবে that will be totally fine. এক্স্যাক্টলি। একটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে ব্যাক টু স্কুল কিন্তু সবসময় মানে প্রতি বছরই বাচ্চাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, এবং তারা সবসময় মনে করে যে তাদের পক্ষে এটা করা সম্ভব না, বা বাসায় যে রুটিনটা ফলো করছিল সেটাকে ব্রেক করে আবার স্কুলের স্ট্রাকচারে ফিরে যাওয়া হয়তো সম্ভব হবে না, বা দে উইল বি ভেরি মানে টায়ার্ড, দে উইল বি ভেরি কনফিউজড। এগুলি এইসব চিন্তাগুলি ব্রেনের মধ্যে চলতে থাকে এবং তারা বলতেও থাকে। কিন্তু আমাদের হিউম্যান বিইং ইজ সো অ্যাডাপ্টেবল টু এ সিচুয়েশন। আমরা কিন্তু সবসময় সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করি, এবং ওটি একসময় বাচ্চারাও ব্রেক থ্রু করে ওটার ভিতরে আবার অ্যাডজাস্টেড হয়ে যায়। প্রবলেম হয় যখন এটা আইডিডি পপুলেশন, কারণ যখন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি পপুলেশন কিন্তু স্ট্রাকচার পছন্দ করে, তারা সবসময় একটা রুটিনে চলতে লাইক করে এবং তারা ওটাতেই অভ্যস্ত থাকে। বরং রুটিনটা না থাকলেই দে ফিল ব্যাড, যে তারা কনফিউজড হয়ে যায় যে তাদের লাইফটা কেমন হচ্ছে। তো প্রবলেমটা হচ্ছে যে যখন তারা বাসায় ছিল দ্য পাস্ট 18 months, তখন তারা একটা স্ট্রাকচারে চলে গেছে। সেই স্ট্রাকচার থেকে আবার স্কুল স্ট্রাকচারে ফিরে আসা উইল বি চ্যালেঞ্জিং, আমি জানি। কারণ সেই জন্যই প্যারেন্টদের উচিত হবে যে যদিও আমরা একদম লাস্ট মোমেন্টে এখন আমাদের ব্যাক টু স্কুল এই ওয়েবিনারটা করছি, কিন্তু এখনো একটা দুটা দিন আছে যখন বাচ্চাদের মেন্টালি প্রিপেয়ার করতে হবে। বারবার বলতে হবে যে দিস ইজ দ্য গোয়িং ব্যাক টু স্কুল, তোমার এটা ব্যাকপ্যাক, তোমার এটার মধ্যে এই জিনিসগুলি দেওয়া হচ্ছে, তোমার এটা ক্যারি করতে হবে, তোমার স্কুল ব্রেক থাকবে, তুমি সেখানে লাঞ্চ করবা। মানে এই যে রুটিনটা স্টেপ বাই স্টেপ তাকে আইদার ভার্বালি তাকে বলতে হবে, এন্ড যদি সম্ভব হয় তাকে যদি পিকচার কিউ দেওয়া যায় যে তোমার স্কুল বাস আসবে, তোমার যেতে হবে, যে রিপিটেডলি বলতে থাকলে এই জিনিসগুলি তাদের ভিতরে কাজ করবে। এবং তখন যেদিন সত্যি সকালবেলা বাস আসবে সেদিন কিন্তু তার জন্য এটা ইজিয়ার হবে। আমি নিজে জানি অ্যাজ এ প্যারেন্ট অফ এ অটিস্টিক চাইল্ড, আমি জানি যে আমার বাচ্চাকে হাউ আই প্রিপেয়ার। আমি সবসময় জানি যে যখন তাকে আমি আবারও একটা স্কুলে ব্যাক করার জন্য রেডি করছি, তখন আমি তার প্রত্যেকটা জিনিস তার সামনে ভিজুয়ালাইজ করি। যেমন টেবিলের উপর তার ব্যাগ, তার টিফিন বক্সটা বা ডিনার লাঞ্চের বক্সটা, তারপর ওয়াটার বটলটা, তারপরে তার হাইজিন যেগুলি জিনিস আছে এখন, যেমন স্যানিটাইজার, দেন তারপরে মাস্ক, এগুলি প্রত্যেকটা আইটেম সাজিয়ে রাখা আছে। এবং তাকে বারবার বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু গো ব্যাক টু স্কুল, তোমার স্কুলে যেতে গেলে এই জিনিসগুলি লাগবে। তারপর বাস দেখানো হচ্ছে, বাসের একটা পিকচার রাখা হচ্ছে যে এই বাস তোমার আসবে, তোমাকে পিক করবে। এই স্টেপগুলি যদি আমরা ফলো করি, আমার মনে হয় এটা ভেরি মাচ এফেক্টিভ অন দেয়ার মাইন্ড। যেমন আমরা দেখেছিলাম যে যখন ভ্যাকসিনেশন হয়েছে 15+ ছেলে মেয়েদের জন্য, যারা আইডিডি পপুলেশনে আছে, তাদের জন্য পুরো ভ্যাকসিনেশন প্রসেসটা কিন্তু আমরা পিকচার কিউ দিয়ে তৈরি করেছিলাম যে দিস ইজ দ্য ভ্যাকসিন, এখানে তোমাকে নার্স আসবে, তোমাকে ভ্যাকসিন দিবে। এটা যেমন তাকে ভার্বালি বারবার বলা হয়েছে, তেমন একটা পিকচার দিয়ে তাকে বোঝানো হয়েছে। অনেক সময় ভিডিওতে মানে ইন্টারনেটে অনেক পিকচার আছে, ওই পিকচারগুলি দেখানো হয়েছে। এইভাবে তাদের মেন্টালি আসলে প্রিপেয়ার করলে দ্য ট্রানজিশন উইল বি ইজিয়ার ফর দেম। সুমাইয়া, আমার মনে হয় আমি তোমাকে প্রপারলি অ্যান্সার করতে পেরেছি। জি, থ্যাংক ইউ। I totally agree with you because the visualize and counseling and সুন্দর করে ওদের সাথে কথা বলা, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা স্কুলে একই জিনিস করি আপু, আমরা ভীষণ রকম ভিজুয়ালাইজ, আমরা ভিজুয়াল করাই যে এটা ছবি দেখাচ্ছি, এটার পর এটা হবে। আপু ওরা না আসলে অ্যাডপ্ট করতে পারে, খুব সুন্দর করে অ্যাডপ্ট করতে পারে। So hope for the best. So মানে congratulations to all the school going students, the parents. We are all taking a big step. সুতরাং আমরা I think we'll be able to do it all together. আমরা সবাই এই যুদ্ধে একসাথে শামিল হয়েছি। আপনারা আছেন, আমরা আছি, স্কুল টিচাররা আছেন, আমাদের যারা স্টাফ, ক্লিনিং স্টাফ, বাস স্টাফ, যারা আছেন, সবাই মিলে আমরা আমাদের এই ট্রানজিশনকে অবশ্যই সাকসেসফুল করব আশা করছি। এবং কোনো রকমের কনফিউশন থাকলে চেষ্টা করেন আমাদের সাথে যোগাযোগ করতে। আমরা যতটুকু পারি আমরা হেল্প করব, আর যদি নাও পারি তাহলেও আমরা
চেষ্টা করব এই ইনফরমেশন আপনাদের জন্য এনে আপনাদেরকে দেওয়ার জন্য। আজকে আমরা এই পর্যন্তই। সামনের আরো ওয়েবিনার আপনাদের প্রশ্ন দিয়ে সাজাবো, আপনারা আমাদের জানাবেন আপনারা কি জানতে চান, এবং উইল বি ব্যাক এগেন। সবাই ভালো থাকবেন।